18 বছর বয়স, ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। কবি সুকান্ত এভাবেই লিখেছিলেন এই 18 বছর বয়স নিয়ে। আর 18 বছর বয়স এই মুহূর্তে রাস্তায় তার যন্ত্রণা নিয়ে বা যন্ত্রণা দিতে। সম্মানিত দর্শক, নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন পুষ্টি নিবেদিত চলমানে আমি মাসুদ ইমরান মান্নু আপনাদের জানাচ্ছি স্বাগত। আজও আমরা বরাবরের মতোই একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, তবে এই মুহূর্তে যেটি সবচেয়ে বেশি চলমান আছে সেই বিষয়টি আমরা নিয়ে আসব, যেই কারণে আমরা আজকে বিষয় রেখেছি ক্ষমতা নাকি জনতা, নাকি জনতা নাকি ক্ষমতা। এই বিষয়ে আলাপ দেওয়ার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন সম্মানিত অতিথি, আপনাদের অত্যন্ত প্রিয় মুখ মাহবুব আজিজ, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট, আপনাকে স্বাগত। এবং আমাদের আরও একজন অতিথি আসবেন, কারণ উনি এখন একটু সম্ভবত এই আন্দোলনের কারণে কোথাও না কোথাও যানজটে আটকে আছেন। আমাদের মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ভাই, চেয়ারম্যান এবি পার্টি। আমরা তিনি আসতে আসতেই আমরা আসলে মাহবুব আজিজ ভাইয়ের সাথে আমরা কথা শুরু করে দিব এবং তিনি আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আরেকটি বিষয়, তা হলো আমাদের এই অনুষ্ঠানটি আপনারা সরাসরি নেক্সাস টেলিভিশন লাইভে ইউটিউবে দেখতে পাচ্ছেন, আরও দেখতে পাচ্ছেন ফেসবুকের ভেরিফাইড পেজ নেক্সাস টেলিভিশনে পুষ্টি নিবেদিত চলমান। আমরা এখন আমাদের মূল বিষয়ে আসি, তা হলো ক্ষমতা না জনতা। আসলে আমরা বুঝতে চাই আমাদের সম্মানিত অতিথির সাথে, আমাদের যিনি রাষ্ট্র এবং তার যে মন্ত্রী, এত বৃষ্টি হলো তারপর উনি পরীক্ষাটা কেন নিলেন? এইটা কি আসলে ক্ষমতার ব্যাপার, নাকি বোধগম্যতার ব্যাপার, নাকি অন্য কোনো রাজনীতি? এটা আসলে কীরকম একটি বিষয়? আরেকটি বিষয় হচ্ছে যে একই সময় আমরা দেখতে পাচ্ছি সরকারি দলের নানা পর্যায়ের মানুষের কারণে মানুষের গোপনাঙ্গ পর্যন্ত নিরাপত্তাহীন হয়ে পড়েছে, আবার প্রকাশ্য কানও কামড়ে নিয়ে ফেলছে কেউ কেউ, এবং সবই হচ্ছে ব্যবসায়িক স্বার্থে বা ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসা প্রতিষ্ঠানকে ভাঙচুর করা হচ্ছে। এইটা আসলে ক্ষমতা না জনতার ব্যাপার? আর ক্ষমতায় গেলে ক্ষমতাই প্রধান হয়ে ওঠে, নাকি জনতাও সেখানে গুরুত্বপূর্ণ হয়? আরেকটি বড় ব্যাপার, শুধুমাত্র সরকারি দল নয়, বিরোধী দলের মতো মানে এমপিরাও নিজেদের ক্ষমতা প্রদর্শন করছেন, যদিও জনতার ভোটে তারা নির্বাচিত হয়েছেন। ফেরি চলে যাচ্ছে, সেই ফেরিকে মাঝ নদী থেকে আবার ডেকে আনা হচ্ছে ওঠার জন্য, এবং তার আবার ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আসলে এমপি সাহেব কি বিশেষ লোক যার জন্য ফেরি আগে আগে আসবে, এবং জনতার কি এখানে কোনো মূল্যই নাই, তারা কি সবাই মূল্যহীন? এই বিষয়গুলোকে আমরা আজকে আলোচনায় রাখবো। এই জন্য আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের মাহবুব আজিজ ভাইয়ের কাছে। ভাই, আপনি এই ক্ষমতা না জনতা, আমি যতগুলো উদাহরণ দিলাম, আমি একটু চাইবো আপনি একে একে একটু আলোকপাত করেন। ধন্যবাদ, শুভেচ্ছা আপনাকে এবং যারা শুনছেন। দেখুন, আমরা তো সবসময় বলি যে জনতাই ক্ষমতার প্রধান উৎস এবং ক্ষমতা জনতার হাতে, কিন্তু বাস্তবে আমরা সবসময় দেখি যে ক্ষমতা আসলে একটা গোষ্ঠীর হাতে, এবং সেই গোষ্ঠীটা সাধারণ জনগণের থেকেও কিন্তু অনেক দূরে। তো সাধারণ মানুষের অংশগ্রহণের জন্যে যে রাজনীতি, সেই রাজনীতির আকাঙ্ক্ষাই কিন্তু ছিল 24-এর গণ অভ্যুত্থানের যে মূল যে আকাঙ্ক্ষা, তার সাথে সম্পৃক্ত। আপনি দেখুন যে আমাদের শেষ 12 বছর যে অভিজ্ঞতা আওয়ামী লীগের শাসনে, তখন একতরফা নির্বাচন, ব্যাংক লুট, তারপর আপনার ক্ষমতার অপব্যবহার, গোষ্ঠীবাজি ইত্যাদির বিরুদ্ধে মানুষ যে এভাবে নেমে এলো রাজপথে, তা কিন্তু শেষ পর্যন্ত এক দফায় গিয়ে পরিণত হলো, এবং সেখানে সাধারণ মানুষের ক্ষমতার একটা কিন্তু আকাঙ্ক্ষা সেখানে ছিল যে মানুষ ভোট দিতে পারবে, সাধারণ মানুষ রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে। সেই রকম একটি আকাঙ্ক্ষা থেকে, জন আকাঙ্ক্ষা থেকে যেই আমরা অগ্রসর হলাম, এবং তার পরবর্তী 18 মাস এবং 18 মাসের পরে এখন যে বর্তমানে একটি নির্বাচিত সরকার আমরা দেখতে পাচ্ছি, 24-এর গণ অভ্যুত্থানের সেই আকাঙ্ক্ষাটা আসলে বাস্তবিক কতখানি পূরণ হয়েছে? আপনি দেখুন, এখনও কি সেই মানুষের যেই ন্যূনতম আকাঙ্ক্ষাগুলো, যে তরুণদেরকে আমরা আজকে রাজপথে দেখছি, এই তরুণদেরকে কি আমরা 24-এ রাজপথে দেখি না? এই বয়সী তরুণদেরকে, বা তার আগে 18-তে কোটা বিরোধী আন্দোলনে বারবার তাদেরকে কেন রাস্তায় নামতে হচ্ছে? আজকে যেই প্রসঙ্গে তারা রাস্তায় নেমে এলো, যে উচ্চ মাধ্যমিক একটি পরীক্ষা, পদার্থবিজ্ঞানের পরীক্ষা ছিল, বৃষ্টির মধ্যে তাদেরকে যেতে হয়েছে।
কেউ 2-3 ঘন্টায় গেছেন, কেউ ভ্যানে গেছেন, কেউ নৌকায় গেছেন, কেউ সাইকেলে গেছেন, কেউ কোমর সমান পানিতে ভিজে গেছেন, তারপর সেই পরীক্ষাটা দিয়ে 3 ঘন্টা, এবং কেউ তার পোশাক ভিজে গেছে, জুতা মোজা ভিজে গেছে। এইভাবে প্রায় 4-5 ঘন্টার যেই একটি নাজেহাল পরিস্থিতি তাকে অতিক্রম করতে হয়েছে। তারপর মন্ত্রীর কাছ থেকে শুনতে হয়েছে যে তোমরা ফার্মের মুরগি। ও এখানে একটা ডিসক্লেমার আছে যে উনি আসলে এই ফার্মের মুরগি বলেছেন, কিন্তু কিছুক্ষণ আগে উনি মানে ওনার এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন জাতির কাছে। এটা একটা স্টুডেন্টদের একটা দাবি ছিল যে উনি ওনাকে ক্ষমা চাইতে হবে, উনি ক্ষমা চেয়েছেন। এটা ভালো। আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে পদার্থবিজ্ঞান মানে প্রশ্নে যে 6 এবং 7 নম্বর যে প্রশ্ন দুটা যে ভুল এসছে, এটা উনি জাতীয় সংসদে স্বীকার করেছেন এবং উনি বলেছেন যে এক্ষেত্রে পূর্ণ সবাইকেই নম্বর দিবেন। আসলে কিন্তু একটা জায়গায় এখনো পরিষ্কার হয়নি মাহবুব ভাই, সেটা হচ্ছে যে এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা এখনো পর্যন্ত ছেলেপেলেরা যে বাইরে আছে, ছেলেমেয়েরা, ওদের কিন্তু আগামীকালের পরীক্ষাটা এদের জন্য কিন্তু দেওয়া খুবই কঠিন হবে। কিন্তু এটা আসলে পিছিয়ে দেওয়া হলো কিনা এই ব্যাপারে এখনো সিদ্ধান্ত সেটা হয়তো হবে 12টা-1টার সময়। কারণ আমরা তো পরে কেন এই তো আমরা সব সিদ্ধান্তটা পরে কেন, এটা আগে দেওয়া যায় না কেন? আপনি দেখুন যে এই যে ক্ষমা প্রার্থনার বিষয়টি, তাও তো হলো, বা একটি শেষ মুহূর্তে হলো, কিন্তু এটার কি কোনো দরকার ছিল? আসলে বৃষ্টি হচ্ছে, আপনি চট্টগ্রাম বিভাগে যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হতে পারে, তাহলে এমন কি ক্ষতি হয়ে যেত সেই দিন সকালেই যদি একটা SMS এর মাধ্যমে বলে দেওয়া হতো যে আজকের পরীক্ষাটি পিছিয়ে। সোশ্যাল মিডিয়াতে একটা মজার জিনিস ঘটছে, যখন এই সরকারি কিছু ঘটে তখন সোশ্যাল মিডিয়া পুরনো ভিডিও আসে। সেখানে যেমন ধরেন ওবায়দুল কাদের সাহেবের একটা ভিডিও আসছে, যে সেখানে সে বলছে যে ক্ষমা চাইলে কি সব সমাধান হয়ে যাবে। শেখ হাসিনার ব্যাপারে তিনি বলেছিলেন। তারপরেও কিন্তু এই প্রক্রিয়াটি সবসময় আমরা ইতিবাচকভাবে দেখব, কারণ মনে পড়ে যখন ছাত্রদের 24-এর আন্দোলনে 9 দফা ছিল, প্রথম দফাটাই ছিল প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে। তখন ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন ছাত্রদের কত বড় স্পর্ধা, তারা ক্ষমা চাইতে বলে। সেই সময়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে আমি আমার কলামে লিখেছিলাম যে রাজনীতিতে স্পর্ধা শব্দটি ব্যবহার করা কোনো যুক্তি নাই, কারণ আপনি আজকে টেবিলের ও প্রান্তে বসে আছেন, সাধারণ মানুষ টেবিলের এ প্রান্তে বসে আছে, যে কোনো সময় প্রান্ত বদল হতে পারে। কাজে স্পর্ধা কে কাকে বলছেন? এবং আসলেই আপনি দেখুন, আজকে যখন আমরা বসে আছি, ওবায়দুল কাদের সাহেব কিন্তু টেবিলের ও প্রান্তে, জনগণের এ প্রান্তে। অর্থাৎ আপনি যখন একজন জনপ্রতিনিধি, এটা তো আপনার সৌভাগ্য যে আপনি জনপ্রতিনিধি হয়ে গেছেন, তখন আপনি সাধারণ মানুষের কথাটা যদি আপনি সাধারণভাবে ভাবেন, যেমন ধরুন সকলেই কি গাড়ির দূরত্বে থাকেন স্কুল কলেজ থেকে? 2-3 ঘন্টার পথ অতিক্রম করে আমাদের ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যান না দেশের বিভিন্ন জায়গায়? তারা এই বৃষ্টির মধ্যে কিভাবে যাবেন বলুন? সকলেরই কি গাড়ি আছে? এটা যে গতকাল থেকে ধরেন এতগুলো ফুটেজ এলো, সরকারের তো তখনই আসলে ভাবা উচিত ছিল যে মানে এখন ছেলে মেয়েরা তো ধরেন কালকে তো অনেকে আহত হতে পারে নিশ্চয়ই, এবং যেভাবে রাস্তায় খানাখন্দ হয়েছে, যে গতকালকে তো আসলে ঢাকা শহরই তো স্থবির হয়ে গিয়েছিল। আপনি দেখুন বনানী ডুবে গিয়েছে। এখানে মজার ব্যাপার হচ্ছে রিজভী সাহেব কিন্তু আসলে ছেলেপেলেদের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং তাদের দাবির সাথে একমত প্রকাশ করেছে। এটাই আসলে একদম রেশনাল গণতান্ত্রিক একটি নেতার ভূমিকা। আরেকটি জিনিস হচ্ছে কি, দেখুন আমাদের মধ্যে না, সকলেরই মধ্যে কম বেশি আছে একটু দেখানোপনা, একটু হয়তো বা আমরা সামনে চলে গেলাম, যতটুকু আমার বলবার কথা নয় তার চেয়ে বেশি বলছি। বিশেষ করে রাজনীতিবিদরা কিন্তু এইসব ব্যাপারে অনেক সময়ই তারা পরিমিতিবোধ হারিয়ে ফেলেন, যেটা আমরা বিগত আওয়ামী লীগের আমলে শেষ দিকে যত ঝামেলাগুলো হলো তার অনেক কিছুই কিন্তু এরকম উল্টোপাল্টা কথার কারণে হয়েছে। আপনি যেহেতু তাদের দুঃশাসন আমি কোনোভাবেই করছি না, সাপোর্ট করছি না, কিন্তু হচ্ছে কি, আপনি যখন কথা বলবেন সেই কথার মধ্যে কিন্তু আপনি অনেক কিছু আপনি বেরিয়ে আসে। আপনি দেখুন যে শিক্ষামন্ত্রীর দায়িত্ব কি স্কুল কলেজের শ্রেণীকক্ষে গিয়ে গিয়ে নকল ধরা, নাকি নকল যাতে না হয় সেই পদ্ধতিটাকে আসলে আরো শক্ত করা? আপনি তো পদ্ধতি নিয়ে কাজ করবেন, আপনি পুরো প্রক্রিয়া নিয়ে কাজ করবেন। আপনি এরকম নায়কোচিত যে আচরণগুলো করছেন তা আসলে এক ধরনের ব্যক্তিগত জনপ্রিয়তা অভিলাষ যদি আমরা বলি, এটাকে কি ভুল বলা যাবে? আপনি একজন মানে টোটাল মন্ত্রণালয়ের মন্ত্রী, আপনার পক্ষে কয়টি স্কুল বা কলেজে যাওয়া সম্ভব?
এবং এই এইভাবে জন্য তো ওনাকে বলা হচ্ছে যে উনি এখনো 90s চিন্তা নিয়ে আছেন, মানে পৃথিবী যে এগিয়ে গেছে এটা আসলে উনি সম্ভবত বুঝতে পারছেন। এটা 90s-এও এই চিন্তা মানে করাটা ঠিক হয়নি, যারা করেছে স্টুডেন্টরা এই কথা কখনো ভুল বলছে। করেছে। এবং এখনকার যে ছাত্রছাত্রীরা যা বলছে এটা নিশ্চয়ই যুক্তিসঙ্গত, এবং আমরা মনে করি যে মন্ত্রীদের কাজ প্রক্রিয়াটিকে আরও যুগোপযোগী করে, আধুনিকায়ন করে, প্রগতিশীল করে বাস্তব সমস্যার সমাধানগুলো মানুষের সামনে হাজির করা। একটা চটজলদি বিভিন্ন ধরনের নানান মানে ঝলক দেখানো মন্ত্রীদের কাজ নয়। আমরা এর চাইতে বেশি আসলে এখানে আরেকটা জিনিস জানতে কি চাচ্ছি, যেমন বলবো? ধরেন এইখানে আমরা দেখলাম যে যদি একটু ডিফারেন্ট আচরণ দেখেছি, কিন্তু তারপরও মানে আমরা আওয়ামী সরকারের সময় দেখেছি তার ছাত্র সংগঠন সবসময় সরকারের পক্ষ হয়ে রাস্তায় দাঁড়িয়ে যায়। এবারও আমরা এদেরকে রাস্তায় দেখেছি, ছাত্র সংগঠন, সরকারি ছাত্র সংগঠনকে আমরা দেখেছি। হ্যাঁ, আমরা দেখেছি। এবারও আমরা দেখলাম যে রাস্তায় নেমে এলো, যদিও এরা গায়ে হাত দেয়নি, কিন্তু এরা এদেরকে মানে কিছু শান্ত গায়ে করার- হাতের ভিডিও এসেছে, এবং অত পুলিশ গায়ে বেশি নয়, পিটিয়েছে ব্যাপকভাবে। অত বেশি নয়। তবে যেটা হয়েছে কি, এই যে আমরা বললাম যে ক্ষমতা ও জনতা, আপনি যেটা দিয়ে শুরু করলেন, ক্ষমতায় গেলে জনতার কথা মানুষ ভুলে যায়, এবং সেটা সব দলই, এবং তাদের কথাবার্তা, ভাষা ভঙ্গিমা, আচরণ, উচ্চারণ সব যেন বিজয়ীর বেশে আসে, এবং বিজয়ীর জন্যই সব কিছু। এইরকম একটা যে স্পৃহা, চেতনা, যাই বলি না কেন, অনুশীলন আমাদের সমাজে চলছে, এই থেকে আমাদের আসলে বেরিয়ে আসতে হবে। আপনি দেখুন যে ছাত্র দলের যে আজকে ভিডিওতে দেখেছি তো বিভিন্ন রকমের কথাবার্তা, এবং যারা আন্দোলন করছে তাদের সম্পর্কে নানান রকম কথাবার্তা বলা, এই বিষয়গুলো আমাদেরকে পুরনো ঘটনাগুলোই মনে মানে যেমন করিয়ে একটা দেয়। মন্তব্য খুবই ভাইরাল হয়েছে যে তারা বলছে ছাত্রদেরকে যে ভাগ্য ভালো যে হাসিনা সরকার নাই। সেই এটা ছাত্রদেরকে তারা হ্যাঁ, বলছে তারা যে বলছে। তোমাদের ভাগ্য ভালো, হ্যাঁ, ভাগ্য ভালো। যে বাড়ি চলে যাও, হাসিনা সরকার নাই, তোমাদের ভাগ্য ভালো। সেই। এর মানে কি, এই কথার মানে কি? এবং এই ব্যাপারগুলো হচ্ছে কি, আমরা আসলে ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চাই না। আপনি দেখুন যে ঘটনাটি ঘটেছে, আপনি দুইটি প্রশ্ন ভুল এসেছে, পদার্থবিজ্ঞানের প্রশ্ন, সেটি সংসদে শিক্ষামন্ত্রী বললেন যে নাম্বার দিয়ে দেওয়া হবে ছাত্রদেরকে, কিন্তু কখন বললেন? যখন এগুলো নিয়ে কথা হচ্ছে, প্রথমে বলা হলো হয়তো ভুল হয়েছে, তারপরে সে হয়তো ভুল হবে কেন, ভুল তো 5 মিনিটের মধ্যেই ধরা পড়েছে, এবং যেখানে শিক্ষকরা বলছেন যে ভুল হয়েছে, এবং আপনি দুইটি প্রশ্নে ভুল যাবে এরকম বৃষ্টির মধ্যে, ট্রমার মধ্যে তারা যেভাবে পরীক্ষা দিচ্ছে, আবার প্রশ্নপত্রও কিছুটা কঠিন হয়েছে, কিছুটা না বেশ কঠিন হয়েছে। আমরা যে কথাটি বলতে চাই, হচ্ছে মাত্র একদিন না আরেকটা জিনিস ফিজিক্সের মতো, ধরেন একটা সাবজেক্টে পরীক্ষা দেওয়ার জন্য বাচ্চাদেরকে মাত্র একদিন বন্ধ দেওয়া হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, প্রশ্নপত্র যে পাবলিক পরীক্ষাগুলোর প্রশ্নপত্র কিন্তু আসলে গড় ছাত্রদের চিন্তা করে দিতে হয় যে 50 নাম্বার সকলেই পাবে, তারপরে 60-70 পাবে আরেকটু বেশি, আপনি 90+ যারা পাবে তাদের জন্য আপনি কঠিন প্রশ্ন করতে পারেন। এখন মাহবুব ভাই আরেকটা আলাপ ছিল, সেটা হচ্ছে যে একটু দুদিন পুরনো হলেও এই যে আমাদের এমপি সাহেব, মানে আপনার সন্দ্বীপের এমপি সাহেব হচ্ছে বারবারই ফেরি কখনো দেরি করায় দিচ্ছেন, মাঝপথ থেকে নিয়ে আসতেছেন আপনার। আমরা জানি যে 20 মিনিট ফেরিটা ছেড়ে 20 মিনিট পরে ওনাকে ডাকা হয়েছে, আর উনি বলছেন না 1 মিনিট পরে ডেকেছি। জি, সেটার ফুটেজও আমরা দেখেছি কি করে এই যে ধরেন 1 মিনিট 20 মিনিট পার্থক্য হচ্ছে, বা ধরেন এমপি সাহেব হলেই কি আসলে তার জন্য স্পেশাল ফেরি থাকতে হবে, বা সাধারণ মানুষের কি কোনো মূল্য নাই, তার কি সময়ের মূল্য, কাজের মূল্য এগুলো নাই? মাঝপথ থেকে ফেরত আসতে হবে, নাকি এটা গিয়ে আবার আসতে পারতো, অপেক্ষা করতে পারতো? এবং এই জায়গাটিতেই আমাদের যারা জনপ্রতিনিধি হন, এবং তারা বারবার যারা হন, দেখবেন যে তাদের মধ্যে কিন্তু এই বিষয়গুলো থাকে না। তারা ওই মাটির থেকেই উঠে আসেন। আমরা দেখেছি আমাদের পুরনো অনেক রাজনীতিবিদদের মধ্যে যারা তাদের এলাকার মানুষজনের ডাকনাম সহ জানেন। আজকের যারা হঠাৎ করে এমপি হয়েছেন, যাদের সেই রকম অভিজ্ঞতা নাই, তারা কজন এলাকার মানুষকে চেনেন আসলে? এবং সেই জায়গাগুলো থেকেই আসলে এই ধরনের আচরণগুলো হচ্ছে। আপনি যখন মৃত্তিকা সংলগ্ন থাকবেন না, আপনি যখন হঠাৎ করে রাজনীতিবিদ হবেন, এবং আপনাকে যখন নানানভাবে আপনি একটা শূন্যতার মধ্য থেকে বিভিন্ন কিছু আপনি পেয়ে যাবেন, এই জায়গাগুলো কিন্তু আপনার এই ধরনের আচরণকে অনেক বেশি পৃষ্ঠপোষকতা করে। আমরা প্রত্যাশা করব যারা জনপ্রতিনিধি তারা ভুলে যাবেন না যে কিছুদিন পরেই কিন্তু আবার আপনার জনতার দ্বারে ভোট চাইতে যেতে হবে। আপনার এই প্রতিটি কাজ মানুষ মনে রাখবে। না, একজন
মন্ত্রী সাহেবের খুব কি জরুরি কাজ থাকে, মানে সে কি একটু অপেক্ষা করতে পারেন না, মানে এত জনগুরুত্বপূর্ণ কাজ থাকে যে মানে মাঝপথ থেকে সবকিছু টেনে আনতে হবে? না, এটা তো হয় না, মানে এটার কোনো যুক্তিই এই যে থাকতে পারে না। ক্ষমতা প্রদর্শন কিনা, এটা ক্ষমতা প্রদর্শন তো বটেই, এটা কোনো জরুরি কাজ এমন কিছু না যেটা আপনাকে শারীরিকভাবে থাকতে হবে। এখন পৃথিবী গ্লোবালাইজেশনের যুগ, আপনার হাতে ফোন আছে, আপনার মোবাইল আছে, আপনার ইন্টারনেট সংযোগ আছে, আপনার কেন শারীরিকভাবে তখনই উপস্থিত হবে? এইটার কোনো যুক্তিই থাকতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ধরেন এই যে সরকারি দলের অঙ্গ সংগঠনের লোকজন আপনার চট্টগ্রামে দেখলাম ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে, প্রকাশ্যে ভাঙচুর করছে, হুমকি দিচ্ছে, তারপরে হচ্ছে নরসিংদীতে কান কামড়ে ফেললো এবং বললো যে এখানে তুমি ব্যবসা করতে পারবে না। সব জায়গায় আক্রমণের শিকার হচ্ছে বিজনেসম্যানরা। এবং বরিশালেও আমরা দেখলাম যে প্রাইভেট পার্টস ধরা, মানে যাতা দিয়ে ধরা হলো। এই যে কাজগুলো হচ্ছে লাগাতার, হ্যাঁ, এইটা আসলে কি, মানে এইটা কোন ধরনের ক্ষমতা প্রদর্শন এবং কেন এরকম মানে আপনার মানে শৃঙ্খলের মধ্যে তারা থাকছেন না, বিশৃঙ্খল হয়ে যাচ্ছেন কেন ক্ষমতার চর্চায়? এই প্রশ্নটার উত্তর আমি নিব মানে মাহবুব ভাই, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নেই। আমি প্রশ্নটা রেখে গেলাম যে ক্ষমতার চর্চায় যে সরকারি দলের অঙ্গ সংগঠনগুলোর বিভিন্ন নেতাকর্মীদের যে বিশৃঙ্খল আচরণ এবং আক্রমণ, কারো কান কামড়ে ধরা, কারো প্রাইভেট পার্টস চেপে ধরা, কারো ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর করা এবং ব্যবসা গুটিয়ে নিতে কথা বলা, এই যে চাঁদাবাজির কৌশলগুলো চলছে, এইগুলোকে আসলে কিভাবে নিয়ন্ত্রিত আসবে এবং সেটা কেন হচ্ছে? এখানে ক্ষমতা না জনতা, আসলে জনতা নাই হয়ে যে ক্ষমতা চলে আসছে, এই ব্যাপারগুলোতে আমরা আলোচনায় ফিরবো। কিন্তু তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন পুষ্টি নিবেদিত চলমান। ফিরে এলাম আবার পুষ্টি নিবেদিত চলমানে। আমি যেই প্রশ্নটি রেখে গিয়েছিলাম মাহবুব আজিজ ভাইয়ের কাছে, সেটার মূল কথাই হচ্ছে জবরদস্তির রাজনীতি। এবং এই জবরদস্তি করা হচ্ছে যে, এবং চাপিয়ে দেওয়া হচ্ছে চট্টগ্রামের, যেটা বললাম যে চট্টগ্রামের মানে ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা, কারো প্রাইভেট পার্টস চেপে ধরা, আজকেই একজনের কান ছিঁড়ে ফেলানো কামড়ে। তারপরে আবার ধরেন এটার সাথে আরেকটা জিনিস যুক্ত করে দেয় মাহবুব ভাই, যে কক্সবাজারের যে মানে ধরেন কক্সবাজার এবং চট্টগ্রামের যে বন্যাটা হচ্ছে, মানুষ মনে করছে প্রাকৃতিক, কিন্তু সব পুরোটাই প্রাকৃতিক না। কেন অনেকগুলো সুইচ গেট খোলা হয়নি, কারণ প্রভাবশালীদের মাছের ঘের ভেসে যাবে বলে। দেখুন, এই পুরো প্রক্রিয়াটাই আপনি যা যা বললেন, এই সব কিছুই কিন্তু যেই শব্দটি ব্যবহার করলেন যে জবরদস্তির রাজনীতির এক একটি উদাহরণ। আপনি যখন রাজনীতি হয়ে ওঠে আদর্শহীন, নৈতিকতাবিহীন, তখন আমরা এই সমস্ত ঘটনাগুলো দেখি। আপনি দেখুন যে এত বড় একটি গণ অভ্যুত্থান হয়ে গেল, 24-এর গণ অভ্যুত্থান, তারপর কি আমরা যেই রাজনৈতিক দলগুলো এখন ক্রিয়াশীল তাদের কাছ থেকে আমরা খুব স্পষ্ট তাদের রাজনৈতিক আদর্শ এবং নৈতিকতার উপস্থাপন দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে বিভিন্ন ধরনের চাঁদাবাজির যে অভিযোগ আসছে বিএনপির বিরুদ্ধে, তারা কিছু ব্যবস্থাও নিয়েছে। সম্ভবত 7,000-এরও বেশি নেতাকর্মীকে তারা ইতিমধ্যে বহিষ্কার করেছে। বহিষ্কারই তো আসলে শেষ চিকিৎসা নয়। আপনি যারা কাজ করছে, আপনি দেখুন যে ভিডিওটি ভাইরাল হয়েছে, যে 2 কোটি টাকা দিতে হবে এখনই এবং প্রতি মাসে 10 লাখ টাকা করে না দিলে ব্যবসা বন্ধ করে দিতে হবে, এবং বলছে যে আমি কে, পুলিশ কমিশনার কাছে জিজ্ঞেস করে জেনে নিন। একদম প্রকাশ্যে এই ধরনের কথাবার্তা, এবং বারবার বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, ব্যবসা 16-17 বছর আপনারা করেছেন, এখন আমরা করব। অর্থাৎ 16-17 বছর একজন শাসন করেছে, এখন আমরা শাসনে এসে গেছি। এইগুলো হচ্ছে তৃণমূলের বিভিন্ন ধরনের কথাবার্তা। নিশ্চয়ই কেন্দ্রীয় নেতৃবৃন্দ এইটাকে ওন করেন না, তারা এই রাজনীতিতে বিশ্বাস করেন না, কিন্তু আমরা তো তার কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। আমরা তো এটা কমতে দেখছি না, কিংবা আমরা এইটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখছি না। যারা এগুলো করছে তারা ধরা পড়ছে কিনা এবং তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখতে পাচ্ছি না, এবং সাধারণ মানুষের নিরাপত্তাটাও আমরা দেখতে পাচ্ছি না। রাষ্ট্র এবং সরকারের প্রথম কাজই তো সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। একদম ঠিক বলেছেন মাহবুব আজিজ ভাই। এটা একটু আমি আমাদের আরো একজন অতিথি আমাদের সাথে পৌঁছে গেছেন, মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ভাই, আমাদের খুবই কাছের, প্রায় অনেকগুলো শো আমরা একসাথে করেছি মঞ্জু ভাইয়ের সাথে। মঞ্জু ভাই, আপনাকে স্বাগত। নিশ্চয়ই রাস্তায় একটু জ্যাম ছিল, যে ছাত্রদের আন্দোলন পড়েছিলাম, সরি।
যাই হোক, এখন আপনি কি বুঝছেন? আমাদের আলোচনা চলছে, মাহবুবের সাথে আলোচনার বিষয় হচ্ছে ক্ষমতা না জনতা। আসলে আপনি তো জনতার কারণে আটকে গেছিলেন, এখন জনতার ক্ষমতা বেশি নাকি রাজনৈতিক দল যেটি আসলে ক্ষমতায় আছে তাদের ক্ষমতা বেশি? আজকে টপিকটা আপনি যখন ঠিক করেছিলেন মনে হচ্ছিল যে আপনি আগে থেকে একটা গেস করতে পারছিলেন যে এরকম কিছু একটা হবে। তো অ্যাকচুয়ালি আমরা তো একটা বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে আসছি। আজকে এই যে ছাত্রদের আন্দোলন, প্রথম কথা হচ্ছে যে ছাত্ররা রাজপথে নেমে এসেছে, এটা তো তাদের একটা ক্ষোভ তৈরি হয়েছে, কষ্ট থেকে তারা এসেছে, ঠিক আছে। কিন্তু প্রতিবাদ এবং যে জিনিসটা আমাদের সামনে ওঠা দরকার, আমি দেখলাম যে শিক্ষামন্ত্রী অলরেডি উনি পার্লামেন্টে একটা স্টেটমেন্ট দিয়েছেন, উনি দুঃখ প্রকাশ করেছেন ওনার ভাষা প্রয়োগের জায়গা থেকে, এবং যে কাজটা হয়েছে এটা উনি যে ব্যাখ্যা দিয়েছেন, চাওয়া ছিল ক্ষমা চাবেন, উনি দুঃখ প্রকাশ করেছেন। ক্ষমা অ্যাকচুয়ালি তো একটা ফোন আলাপের বিষয়, তার চাইতে গুরুত্বপূর্ণ যেটা উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন সেই ব্যাখ্যাটা কিন্তু স্যাটিসফ্যাক্টরি না। উনি যেটা বলেছেন যে আমি সবার কাছ থেকে তথ্য নিয়েছি, সবাই বলছে পরীক্ষায় এগিয়ে যাওয়ার। দেখেন, আমরা কেন একটা রাজনৈতিক সরকারকে সবসময় বলি অ্যাডভান্টেজ দেই, পলিটিশিয়ানরা মোর ইনফরমেশান নেন, তারা মানুষের সাথে নানাভাবে সম্পৃক্ত থাকেন। তো আমলারা বা বিভিন্ন অফিসাররা যে তথ্য দিয়েছেন ওনাকে, মানে তথ্য তো সঠিক ছিল না। অ্যাকচুয়ালি তো পানি বন্দী হয়ে বিভিন্ন জায়গায় মানুষ কষ্ট পাচ্ছিল। এবং উনি যেটা আজকে বলেছেন যে কুমিল্লার একটা কেন্দ্রে শুধু সমস্যা হয়েছে, তা তো না, ঢাকা শহরের একদম প্রাণ কেন্দ্রে আমি দেখলাম লিটলস উইলস কেন্দ্রে, মতিঝিল বা পল্টন এলাকায়, সেখানে বাচ্চারা কোমর সমান পানি পেরিয়ে যাচ্ছে। বা ধরেন মানে অনেকগুলো ম্যানহোল খোলা, ম্যানহোলে পড়ে গেছে, বিভিন্ন ছবি আসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্টারমিডিয়েট লাইফটা আমরা সবাই তো পার করে এসেছি। আচ্ছা, একটা জিনিস বলেন তো, আমি এটা মঞ্জু ভাই জানতে চাই, হয়তো বা আপনি একদিন সরকারের কোনো বড় মন্ত্রী বা হবেন, মানে এই যে যখন বিরোধী দলে থাকে তখন মানুষ জনতার কাতারে থাকে, কিন্তু ক্ষমতায় গেলে তারা তখন জনতার যে কোনো দাবিকে তারা ষড়যন্ত্র হিসেবে দেখে কেন? না, এটা খুবই দুঃখজনক। দেখেন, এই যে এহসানুল হক মিলন ভাই আমাদের তো খুবই ক্লোজ, আমাদের সবারই জানাশোনা মানুষ উনি। ওনার একটা অতীতে একটা সাকসেসফুল ইভেন্ট ছিল, ওনার একটা ক্যারিয়ার ছিল, কিন্তু আশ্চর্য হয়ে গেলাম উনি বসার পর। আমার এখানে একটা আমি ভিডিও দেখলাম, আপনাকে দেখাতে পারি, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ভাষা, কথাবার্তা, মানে মনে হয় যেন উনি ক্ষমতায় গিয়ে পরিবর্তন হয়ে গেছেন। এই জায়গাগুলো কিন্তু আপনি একটা মৌলিক জায়গায় ধরেছেন। এটা হয়তো আমাদের সাইকোলজিক্যাল প্রবলেম, যে আমরা যখন এই পাশে থাকি তখন একটু মোর পিপল ওরিয়েন্টেড থাকি, আর যখন ওই পাশে থাকি তখন আমি একটা ক্ষমতার চশমা দিয়ে সবকিছুকে দেখার চেষ্টা করি। এবং আপনি ধরেন এমপি হলেও তো নিশ্চয়ই ফেরিকে মাঝপথ থেকে ডেকে নিয়ে আসতেন, আনতেন কি বলেন বন্ধু ভাই? ধরেন আপনি এমপি হলেন আগামীবার, আপনার বাড়িতে যেতে ফেরি লাগে, ফেরিকে কি মাঝপথে থামিয়ে নিয়ে আসবেন? না, প্রথম কথা হচ্ছে যে এটা তো খুবই দুঃখজনক যে কথাটা আপনি মাছের চাষ করেন, আপনি সুইচ গেট বন্ধ রাখলেন কারণ মাছ ভেসে যাবে, মানুষের বাড়ি ভেসে যাওয়া জরুরি না? না, আমি আপনাকে যেটা বলছি নিশ্চয়তা দিতে পারছি না আমরা, কারণ আমি সত্যি অবাক হয়ে যাই। ক্ষমতার জায়গাটা এমন জায়গা, আমি দেখলাম যে মাহবুব আজিজ ভাই যে লাস্ট কথাটা আমি ওনার যেটা শুনলাম, চট্টগ্রামের ঘটনাটা উনি বলেছেন যে কিভাবে, মানে ধরেন একটা কম্পিউটারে একটা মানুষ ভেঙে ফেলছে। আমরা যারা কিছুটা টেকনোলজিক্যাল কাজ করি, তাই না, আমাদের তো একটু বুকে আঘাত লাগে যে মানে চাঁদাবাজির কোন জায়গায় পৌঁছেছে এবং থ্রেটটা কিভাবে দিচ্ছে, যে পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করো আমার নাম। মানে তাহলে তো আমরা যেটা বলছি যে আমরা তো শুধু মানে শেখ হাসিনার বদলে তারেক রহমান, ঠিক আছে, বা ব্যক্তির বদলে ব্যক্তির পরিবর্তন, এটা তো একটা আমাদের ভোটের মাধ্যমে আমরা এমনিই পেতাম, বা ভোটের মাধ্যমে হলে এটা এইভাবে হতো। কিন্তু এত রক্তের বিনিময়ে যখন পরিবর্তনটা হয়েছে, তখন আগেও যেরকম বিদেশ থেকে বিভিন্ন জনের ফোন আসতো বা বিভিন্ন জায়গা থেকে ফোন আসতো, এখনো যদি আসে তখন স্বাভাবিকভাবে তো মানুষ বলবে যে এই বা ধরেন যে নরসিংদীতে আজকে একজন ব্যবসায়ীর কামড়ে কান ছিঁড়ে ফেলা হয়েছে। না, এই যে আপনি যে কয়েকটা ঘটনা উল্লেখ করলেন, ফেরি আটকে দেয়া, স্লুইস গেট বন্ধ করে দিয়ে মাছ চাষ করা, প্রত্যেকটা বিষয়ের সাথে কিন্তু ক্ষমতা জড়িত। কথা বলছেন, আপনি যতগুলো অপরাধ দেখবেন তার 95% অপরাধী দেখবেন ক্ষমতাসীনরা কোনো না কোনোভাবে ইনভলভ। তেমন নির্বাচনের আগে জনতা, নির্বাচনের পরে ক্ষমতা, এই জায়গাটাই আমাদের পরিবর্তনটা দরকার, এই জায়গাটাই পরিবর্তনটা দরকার। আমি অবাক হচ্ছি যে আমরা যাকে প্রধানমন্ত্রী আকারে দেখছি ওনার মধ্যে কিন্তু কোনো ধরনের ক্ষমতার জৌলুস আমরা দেখতে পাচ্ছি না। এবং আমি সবসময় বলার চেষ্টা করি, অনেকে মনে করেন যে উনি ক্ষমতায় আসার পর অনেক সিম্পল চলাফেরা করছেন, না, উনি কিন্তু আগেও এই ধরনের সিম্পল চলাফেরা করেছেন। ওনার অতীতেও এই ধরনের তৎপরতা, আচরণ,
কালচার ওনার মধ্যে আমরা দেখেছি, ওনার বাবার মধ্যেও সেরকম ছিল। না একটা জিনিস, এটা হচ্ছে মাহবুব আজিজ ভাইকেও জিজ্ঞেস করি, ধরেন ভাষার রাজনীতি, এই যে ধরেন যদি ধরেন একজন মন্ত্রী মহোদয় যদি ধরেন এই স্টুডেন্টদের যে ফার্মের মুরগি বলার কারণে দুঃখ প্রকাশ না করে যদি উনি ক্ষমা চাচ্ছি বলতেন, তাহলে কি উনি ছোট হয়ে যেতেন? না, খুব ছোট হতেন না। তবে একটা বিষয় কি বলি মান্নু ভাই, অনেক মানে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না, ফার্মের মুরগি টুরগি এগুলো তো আমরা সাধারণত এমনি দুষ্টামি করে বলি, ফান করে বলি। আমি ওনার টেলিফোন কনভারসেশন যেটা হয়েছে, ওনার কোনো এক বন্ধু বা পরিচিত জন ফোন করে তার মেয়েকে তার সাথে কথা বলতে দিয়েছে। উনি কিন্তু সেখানে তার মেয়ের কথা, উনি কিন্তু আমাদের কাছে অনেক সময় ওনার মেয়ের সম্পর্কে আক্ষেপ করতেন যে মেয়েকে উনি মানে ওনাদের মতো করে করতে পারছেন না, এগুলো বলছেন। কথাটা একান্ত মানে এটা ব্যক্তিগত পর্যায়ের আলোচনা। তারপরেও আমি মনে করি মানে ক্ষমা চাইলে কোনো সমস্যা নাই, কারণ উনি তো কি বলেন যে এই যে যেমন ধরে যে বাচ্চারা যে ম্যান হলে পড়ে গেল এবং গার্জিয়ানরা ধরেন এই নৌকায় করে নিয়ে যাওয়ার প্রচুর আমরা দৃশ্য দেখলাম বাচ্চাদেরকে, এই যে অনেক কিছু ঘটলো, হ্যাঁ, এবং 4টা জেলাতে সম্ভবত আজকে মানে এই ব্রেক থ্রুটা হলো। এখন এটা কি শুধু ষড়যন্ত্র হিসেবে দেখবো, নাকি এটার ভিতর স্বতঃস্ফূর্ততা আছে? না, নিশ্চয়ই এখানে তো ষড়যন্ত্র দেখবার কিছুই নাই আসলে, কারণ আপনার এরকম ঘটনা ঘটবে, এটা স্বাভাবিক প্রতিক্রিয়া হবে ছাত্রছাত্রীদের মধ্যে। এবং এত বড় একটা গণ অভ্যুত্থানের অভিজ্ঞতায় অভিজ্ঞ ছাত্রছাত্রীরা সবাই চোখের সামনে দেখেছে কি হয়েছে। কাজেই এই পরিবর্তিত যে পরিস্থিতি আমাদের এখানে কিন্তু আর এত সহজে পার পাওয়া যাবে না কোনো অন্যায় করে। এটা তো একটা অন্যায়। আপনি যে কেউই গতকালকে অফিস পর্যন্ত যেতে পারেনি, সাধারণ মানুষেরা, সেইখানে এরকম একটা জীবন পরিবর্তনকারী এটা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা, এবং এইটা এরকম একটা টার্নিং পয়েন্টে ছাত্রছাত্রীদেরকে কেন আপনি অনিশ্চয়তার মধ্যে ফেলে দিবেন? সেখানে বোধহয় 19,000 ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল, তার মধ্যে আবার নকলের জন্য বহিষ্কার করা হয়েছে কয়েকজনকে। নকল করলে বহিষ্কার করা হবে, ঠিক আছে, কিন্তু তখন এমনিতেই বৃষ্টি টিষ্টি সবকিছু মিলে আবার কঠিন প্রশ্নপত্র। আসলে ব্যাপারগুলো হচ্ছে কি, মূল সমস্যাকে যখন আমরা সমস্যা হিসেবে চিহ্নিত না করি, তখন এই সমস্ত পার্শ্ব সমস্যা সব বড় হয়ে যায়। আপনি বিএনপি এই পর্যন্ত 133টি অধ্যাদেশ, যেটা অন্তর্বর্তীকালীন সরকার করেছিল, তার 97টি অধ্যাদেশ পাশ করেছে। সবগুলো নাম পরিবর্তন, রেগুলেটরি অধ্যাদেশ, যেগুলো গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করতে পারে, সে একটি অধ্যাদেশও তারা পাশ করেনি। সেটা গুম কমিশন বলুন, মানবাধিকার কমিশন বলুন, দুদক বলুন, পুলিশ বলুন। অর্থাৎ তাদের কার্যকলাপের মধ্যে কিন্তু সেই পুরাতন আমরা যেই অনুবর্তন দেখতে পাচ্ছি সেই সরকারের, আওয়ামী লীগ সরকারের, অর্থাৎ আওয়ামী লীগের বদলে বিএনপি আসবে, আবার বিএনপির বদলে আরেক দল আসবে, কিন্তু সিস্টেম কিন্তু একই থাকবে। সেই ধারাবাহিকতা আমরা এই ছাত্রছাত্রীদের সঙ্গে যে এরকম ব্যবহার করা হচ্ছে তা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত জানা যায়নি আগামীকালকের পরীক্ষাটি ছাত্রছাত্রীরা কিভাবে দেবে। কেন সরকার এখনই ঘোষণা করে দিচ্ছে না? এত বড় একটা ঘটনা ঘটলো, 5 দিন বন্ধ করে দিত, তাহলে হতো কি, তাহলে চট্টগ্রামের পানিও একটু কমে যেতে পারতো, ছাত্রছাত্রীরা একসাথে পরীক্ষাটা দিতে পারতো। ভালো বলেছেন। আপনি কেন এখন পর্যন্ত রাত 12টা পর্যন্ত ছাত্রদের গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলছে যে আসলে আগামীকালের পরীক্ষা হবে কি হবে না সেই সিদ্ধান্তটা খুব তাড়াতাড়ি দেয়াটা ভালো, তাহলে ছেলেমেয়েরা দ্রুত বাসায় ফিরে যেতে পারে। আমরা এই বিষয়ে আলোচনা অন্য বিষয়, এই বিষয় থেকে অন্য একটি বিষয় আমরা যাব, ষড়যন্ত্র তত্ত্বের নিয়ে। সেটা জুলাই আন্দোলনকে নিয়ে এখন বলা হচ্ছে এটা একটি ষড়যন্ত্রের মানে আন্দোলন ছিল। আমরা সেই বিষয়টা শুনতে আসব, কিন্তু তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। ফিরে এলাম পুষ্টি নিবেদিত চলমানে আবারও। আমরা যে ষড়যন্ত্র তত্ত্বের কথা বলছিলাম, যে জনতা নামলেই ষড়যন্ত্র হয় কিনা, এই ষড়যন্ত্রগুলোতে যাব, জুলাইয়ের আন্দোলন যে ষড়যন্ত্র কিনা সেই আলোচনায় আমরা ফিরবো। কিন্তু তার আগে একটা বিষয় গত কিছুদিন ধরে মিডিয়াতে খুবই চলছে, এটা একটু পরিষ্কার হওয়া দরকার। আমি সেইটা একটু প্রথমে মাহবুব আজিজ ভাইয়ের কাছে যাব, তারপরে মঞ্জু ভাইয়ের কাছে। সেইটা হচ্ছে যে 1958 সালে ডেপুটি স্পিকার শাহেদ আলী হত্যাকাণ্ড যে ঘটেছিল, এবং শাহেদ আলী হত্যাকাণ্ডের সাথে কি আসলে তৎকালীন সময়ে এই হত্যাকাণ্ডকে শেখ মুজিবুর রহমান ঘটিয়েছিলেন কি না, আসলে ঘটনাটা কি ছিল? আসলে দেখুন, এই যে একটি ঘটনা, একদম আমরা যা জানি একেবারে আপনার ইতিহাসের বই পুস্তকে, যে সেই সময়ে 1957 সালে মানে 58-তে তো ঘটনাটা তো 58-তে ঘটে। তখন সরকারি দলের দায়িত্বে কে ছিল? এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল তো ছিল সরকারি দলে।
এবং সরকারি দলের মন্ত্রী হয়ে তিনি কেন সেই একই দলের স্পিকারকে তিনি চেয়ার ছুড়ে মারবেন? তো বিষয়গুলোর সাথে তো অনেক যুক্তিরই একটা এখন কেন মিডিয়াতে এটা খুব ফলাও এখন করে, শুধু তা কেন? আপনি বিশেষ করে দেখবেন ধরেন মানে বিরোধী দল, এটা বড় বিরোধী দল জামাত ইসলামী, তাদের মানে মুখপাত্ররা এই কথাগুলো বলছেন। এই কথাগুলো শুধু এখন না, আপনি 8ই আগস্ট 24-এর যে গণঅভ্যুত্থানে, 5ই আগস্ট গণঅভ্যুত্থান হলো, 8ই আগস্টে সরকারটি গঠিতর পরে, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আমরা যে ডানপন্থার উত্থান দেখলাম, তার সাথে একটা খুবই সম্পর্ক হচ্ছে বিভিন্ন ধরনের রাজনৈতিক ন্যারেশন উপস্থাপিত হতে শুরু করলো, যেগুলো অপ্রয়োজনীয় কুতর্ক। আপনার 24শে জুলাই আগস্টে কখনোই এই ধরনের কোনো তর্ক শোনা যায়নি। সেখানে আমরা অসাম্প্রদায়িক গান শুনেছি, নরনারীর আমরা অংশগ্রহণ দেখেছি। আমি একটু দুটো বাক্য আমি বলি যে আপনি দেখুন যে এই যে এইগুলো তৈরি হয়েছে, তাতে কিন্তু অনেক বেশি প্রাসঙ্গিক করে তোলবার চেষ্টা করা হচ্ছে পাকিস্তান কত গুরুত্বপূর্ণ ছিল। 47-এর স্বাধীনতায় প্রথম স্বাধীনতা বলা হচ্ছে জামায়াতের পক্ষ থেকে, এবং বলা হচ্ছে 71-এ কোথায় স্বাধীন হয়েছে, আমরা তো হয়েছে 47-এ স্বাধীন। এবং আজকে আমি একটি ভিডিও দেখছিলাম যে সংস্কৃতি উপদেষ্টা ছিলেন যিনি মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি বলছেন আমরা কি কখনো তিতুমিরের নাম শুনেছি, আমরা কি কখনো ভাসানীর নাম শুনেছি, আমাদেরকে বিভিন্ন রকম ইতিহাস বোঝানো হয়েছে, 72-75 মুছে দেওয়া হয়েছে, 72-75 নিয়ে কোনো চলচ্চিত্র তৈরি হয়নি, কিছু তৈরি হয়নি, ইত্যাদি কথা উনি বলছেন। কে আপনাকে মুছিয়ে দিয়েছিল? তাহলে আপনি জানলেন কিভাবে ভাসানীর নাম? আপনি জানলেন কিভাবে তিতুমিরের নাম? সবই তো আছে। আপনি যদি মানিক মিয়া এভিনিউতে না যান, সেটা কি মানিক মিয়া এভিনিউর দোষ? আপনি ভাসানীর কাছে যান নাই কারণ আপনি নাটক করেছেন 420। আপনি তো নিজে আপাতমস্তক 420 দেখে আজকে এই সমস্ত কথা বলছেন। আপনি অধিকাংশ সময় আপনি কাটিয়েছেন আওয়ামী লীগের লোকজনের সাথে এবং তাদের লেসপেন্সার হয়ে বিভিন্ন ধরনের কাজ করে আজকে আপনি খুঁজে বেড়াচ্ছেন 47 সালের স্বাধীনতা। আপনি 40-এর লাহোর প্রস্তাবের কথা বলেন না কেন? আপনি বলছেন যে 46-এর আগে যায় না কারা? ওই 40-এর লাহোর প্রস্তাব যারা উচ্চারণ করতে চায় না। কারণ লাহোর প্রস্তাবে কি ছিল? যে সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা যেখানে, সেখানে স্বাধীন দেশ হবে, অর্থাৎ পশ্চিম পাকিস্তানও স্বাধীন হবে, পূর্ব পাকিস্তানই স্বাধীন হবে। এই পেয়ারের জামায়াতে ইসলামী সেইটারও বিরোধিতা করে 41-এ আত্মপ্রতিষ্ঠার পর। এবং সেই যেই মুসলিম যেই রাজনীতির যে বিরোধিতা, সেখান থেকে কিন্তু পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান তৈরি হয়। পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপরে উপনিবেশিক আচরণ করে এবং সেই জন্য 23 বছরের একটা বিরাট সংগ্রাম তৈরি হয়, যেটা আবার ফারুকী সাহেব বলছেন 69-এর যে গণঅভ্যুত্থান, তার চেয়ে অনেক বড় গণঅভ্যুত্থান হলো 24-এ। উনি ভুলে গেলেন যে এটা জাতিগত দ্বন্দ্ব ছিল, একটি বিদেশি রাষ্ট্রের সাথে ছিল, আমাদের সংস্কৃতি ওখানে চলে যাচ্ছিল, আমাদের জাতিসত্তা চলে যাচ্ছিল। আর শেখ হাসিনার সাথে যে লড়াই, সেটা কিন্তু সংস্কৃতি জাতিসত্তার লড়াই নয়। আপনি দেখুন এই বয়ানগুলো খুবই উদ্দেশ্য প্রণোদিত, ইচ্ছাকৃত এবং মূল ইতিহাসের পাঠকে অন্যদিকে নিয়ে গিয়ে পেয়ারের পাকিস্তানের স্বপ্নকে জাগ্রত করে রাখার। মঞ্জু ভাইও কি এরকম মনে করেন যে এই যে এখন যে 1958-র এই যে ডেপুটি স্পিকার হত্যার ঘটনা, বা যেমন ধরেন যে এই যে 47-কে বারবার এখনো টেনে আনায়, জুলাইয়ের পরে এই আলোচনাগুলো বেড়েছে, আসলে এই প্রবণতাগুলো কেন? আমাদের যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমরা যেটার ক্রেডিট, মানে ধরেন আপনার একটাতে অবদান আছে, আপনি সেটাকে সবচেয়ে বেশি পাওয়ারফুলি প্রেজেন্ট করতেছেন। আবার হয়তো আরেকজনের যেটার সাথে লেগেসি আছে সে সেটাকে গুরুত্ব দিচ্ছে। ইতিহাস তো কখনো মুছে যাবে না, ঠিক আছে? ধরেন আমরা যতই অবদানের কথা বলি, যত কিছু বলি, আমরা কি মানে 52 সালের ভাষা আন্দোলনকে মুছতে পারবো? মুছতে তো পারবো না। এবং ভাষা আন্দোলনের সূত্র থেকে তো পরবর্তী আন্দোলন, আবার ভাষা আন্দোলনের আগেও তো প্রতিবাদ, বিক্ষোভ এগুলো হয়েছে, লম্বা সংগ্রাম হয়েছে। সুতরাং আমি মনে করি এগুলো আমাদের একদম ক্ষুদ্রতা। একটু থামায় জিজ্ঞেস করি যে ধরেন 47-এ আমরা যেই জাতীয়তাবাদের উপরে ভিত্তি করে একটা নতুন রাষ্ট্র পেয়েছিলাম, কিন্তু আমরা 52 পরে কি আরেকটা ট্রান্সফরমেশনের ভিতর দিয়ে একটা নতুন জাতীয়তাবাদ তৈরি করে আবার একটা 71-এ একটা রাষ্ট্র তৈরি করেছি। তো এটা তো একটা মানে রাজনৈতিক। আমি আপনাকে বলি দুইটা পর্যায়েরই ক্রমধারা, কিন্তু দুটোতে টপিকটা এসেছে ভিন্ন। 47-এ এসেছিল দ্বিজাতি তত্ত্বের জায়গাটায়, আমরা কিন্তু তখন ধর্মীয় জাতীয়তাবাদে বিশ্বাসী। আমরা যেহেতু মানে নানা ধরনের ধর্মীয় নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছি, সেহেতু সে ধর্মীয় জাতীয়তাবাদটা সেখানে প্রাধান্য পেয়েছে। তো 47-এ সেটেলমেন্ট হয়ে গেছে, হিন্দুদের রাষ্ট্র, মুসলমানের রাষ্ট্র। যদিও ওই যে সেটেলমেন্টের জায়গায় কিছু ওই যে কলকাতা কেন্দ্রিক যে কথাটা বললেন যে লাহোর প্রস্তাবের আলোকে সেটা প্রপারলি হয় নাই। আচ্ছা, যখন আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমাদের ভাগটা তো মানে ধর্মের ভিত্তিতে হয়েছে।
তখন দেখা গেলো যে না, আমরা তো পূর্ব বাংলার মানে পূর্ব পাকিস্তানের মুসলমানদেরকে তারা মুসলমান মনে করছে না, তারা মনে করছে তারা হিন্দুর কাছাকাছি, বাংলা ভাষায় কথা বলে। এই যে বাঙালিদেরকে, বাঙালি মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করার, শোষণ করার, অপমান করার, ভাষা দিয়ে করার, এটা থেকে তখন আমাদের ভাষা কেন্দ্রিক জাতীয়তা, আমাদের বাংলা দেশি জাতীয়তাবাদ বা বাঙালি জাতীয়তাবাদের জায়গাটা এখানে প্রমিনেন্ট হয়েছে। এবং এই জাতীয়তাবাদের ভিত্তিতে আপনি দেখেন শুধু এখানে বন্ধু ভাই, যেটা আর কি বলতেছিলাম যে 1958 সালের এই যে শাহেদ আলীর কথাটা কেন বলছিলাম, ধরেন যে শেখ মুজিবুর রহমানের হয়তো অনেক সমালোচনা করা যাবে, কিন্তু আপনি ধরেন যার সমালোচনা করলেন তার ঘাড়ে কি এমন কোনো দোষ চাপিয়ে দেওয়া ঐতিহাসিকভাবে ঠিক কিনা যে যেটা উনি আসলে করেন নাই? দেখেন, এটা তো মামলা হয়েছে না তখনকার সময়ে, যে বিরোধী দলের সাথে সরকারি দলের সেখানে যে সংঘর্ষ হয়েছে, সেখানে কিন্তু 12 জন এমএলএর নামে স্পেসিফিক মামলাও হয়েছে। একটা তো হচ্ছে পলিটিক্যাল রেটরিক, ধরেন আপনি ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে বললেন, একটা হচ্ছে কাগজে কলমে। এটা তো এমন একটা জায়গায় ঘটনাটা ঘটেছে, পার্লামেন্ট, যেখানে আপনার ডকুমেন্টারি এভিডেন্স আছে কে ছুড়ে মেরেছে, ঠিক আছে? একটা চেয়ার আর কাঠের টুকরা ছুড়ে মারাতে একটা সেন্সিটিভ জায়গায় হয়তো লেগেছে, উনি 2 দিন পরেই মারা গেছেন সেখানে। তো কথাটা হচ্ছে যে হিস্ট্রিক্যালি একটা জিনিস হওয়া, বিচারের জায়গায় হওয়া, আর একটা হচ্ছে রাজনৈতিক বয়ান দাঁড় করানো। এখন যেহেতু শেখ মুজিবুর রহমান সাহেব প্রমিনেন্ট একজন পলিটিক্যাল লিডার ছিলেন, বিরোধী দলের নেতা ছিলেন, কখনো মন্ত্রী ছিলেন, হ্যাঁ, আমি বলতে চাচ্ছি এটার পরেই তো আমাদের সামরিক শাসন এসেছে, তাই না? তো এই জায়গাটায় আমি যেটা মনে করি যে আপনি যখন একটা জিনিসকে ঝেড়ে ফেলবেন, ধরেন আমি একটা অপরাধ করেছি অতীতে, কিন্তু আমি এখন এসে এমন একটা ভান ধরলাম যে আমি অতীতে কোনো অপরাধ করি নাই, তো যখন আমি এখন এসে ভান ধরবো তখন কিন্তু আপনি আমার ওই অপরাধটাকে অত্যন্ত কঠিনভাবে ধরবেন। এই যে আমাদের দেশে আমরা যখন মনে করি যে এত তারিখের পরে কিছুই হয় নাই, পৃথিবীতে গন্ডগোল সব শুরু হয়েছে 47-এর পরে বা 71-এর পরে বা 90-এর পরে বা 5ই আগস্টের পরে, এই যে নানা ধরনের আমরা এক ধরনের বয়ান দিই না, তখন দিলে যেটা দাঁড়ায় তখন অতীতটাকে আবার টানতে হয়। আমরা যদি এইভাবে ইতিহাসটা পড়তাম যে আমাকে আমার ধর্মীয় জায়গা থেকে আমি অবহেলিত ছিলাম, মানে অপমাননের শিকার হয়েছি, এটার ভিত্তিতে 47 ভাগ হয়েছে, এটাকে আমি ওন করি। 47-এ যাদের কাছে আমরা আশ্রয় নিয়েছিলাম তাদের কাছে আমরা 52-তে গিয়ে, 62-তে গিয়ে, 69-এ গিয়ে ক্রমান্বয়ে আমরা তাদের দ্বারা নিগৃহীত হয়েছি। এবং সর্বশেষ দেখেন, যদি 25শে মার্চের গণহত্যা না হতো, ঠিক আছে, হয়তো যেমন আমরা যেরকম দেখি 5ই আগস্ট কেন হয়েছে, একটা গণহত্যার কারণে হয়েছে, না হলে মানুষ এভাবে রাস্তায় নেমে আসতো না। 25শে মার্চের গণহত্যাটা আমাদের আর বন্ধনের কোনো জায়গা কি করলো না, রাখলো না। ফলে এগুলোকে আপনাকে স্বীকার করতে হবে। তাইলে মানে যেটার মধ্যে থেকে আসলে সকল মানুষের মধ্যে ঐক্য তৈরি হয়ে গেছে। আমাদের এইটা হচ্ছে দোষ। আমি যখন 24-কে মহিমান্বিত করতে গিয়ে 90-কে ছোট করি, 90-কে মহিমান্বিত করতে গিয়ে 69, 70, 71-কে ছোট করি, আবার 47-কে ছোট করি, এটা এই বিতর্ক কখনো থামবে না। একটা জায়গায় এসে আমাদেরকে সন্ধিতে আসতে হবে যে ভাই ইতিহাসের প্রত্যেকটা জায়গায়। আমাকে অনেকে বলে 90-এর গণ-অভ্যুত্থান কি হয়েছে? ভাই 90-এর ওই মিলনের হত্যাকাণ্ড, তখন মানে নুর হোসেনের হত্যাকাণ্ড, এবার যেভাবে আমাদেরকে এই আপনার এই যে আবু সাইদের প্রসারিত হাত যেভাবে উদ্বেলিত করেছে, তখন নুর হোসেন এরকম ভাবে মানুষকে ঐক্যবদ্ধ করেছে। এইটাই হচ্ছে যে রাজনীতিতে ধরেন ভাষাভঙ্গি, যেমন ধরেন জুলাই তো আসলে ওই যে আপনার রাজাকার না বললে হয়তো বা এতটা একত্রিত হয়ে মানুষের ফোর্স আসতো না, বা ধরেন যেটা আসলে এখনকার যারা রাজনীতি করছে তারাও বুঝবেন কিনা। এই কারণে মঞ্জু ভাই এবং আজিজ ভাই, আমরা একটা ছোট্ট বিরতি নেই, বিরতির পরে আমরা আসলে জুলাইয়ের ষড়যন্ত্র তত্ত্বে আসব, কিন্তু তার আগে আমরা একটু এই পর্বটা পার করে নিলাম। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন পুষ্টি নিবেদিত চলমান। ফিরে এলাম আবার পুষ্টি নিবেদিত চলমানে। আমাদের আলোচনা যেখানে ছিল তা হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব, 1958 মুক্তিযুদ্ধ। তো মাহবুব আজিজ ভাই, আপনি বলছিলেন যে আপনার কিছু বক্তব্য আছে। জি, আপনি জুলাইয়ের ষড়যন্ত্র নিয়ে আসবার আগে আমি আসলে এই জায়গাটাতে একটু বলতে চাই যে ষড়যন্ত্র আসলে সব জায়গাতে খুঁজতে পারে, কিন্তু যা ঘটনা সেই জায়গাটার যদি আমরা একটু সাদা চোখে দেখি, ভাই যেমনটি বললেন যে 47-এ যাদের কাছে আশ্রয় নিয়েছিলাম, কে কার কাছে আশ্রয় নিয়েছিল?
ওইটাই তো লাহোর প্রস্তাবকে না মানা। আমরা তো আশ্রয় নিয়ে নিই কারো কাছে, পশ্চিম পাকিস্তানের কাছে আমরা কেন আশ্রয় নেব? এই যে একটা ধারণা যে ওরা আমাদের দাদা বা বড় ভাই বা ভাইজান, এই জায়গাটাই আসলে আমাদের ভুল রাজনীতি, যে আমরা আশ্রয় নেইনি। আমরা একটা সমমর্যাদায় একই দেশে হয়েছিল, এবং যেহেতু 23 বছর তারা ক্রমাগত এইখানে লোক বেশি, পূর্ব পাকিস্তানের লোক বেশি, আমাদের এইখানকার থেকে টাকা নিয়ে তারা 4টি রাজধানী বানিয়েছিল। আপনি এগুলো 6 দফা কেন হলো? ভাই বললেন যে 25শে মার্চে যদি না মানুষ মারতো হয়তো যুদ্ধ হতো না। হতোই, কারণ 47-এর পরেই প্রথম সুযোগে তারা বলেছে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। অর্থাৎ তারা যারা সংখ্যা গরিষ্ঠ তাদের ভাষাকেও তারা মানতে চায় না। এই যে ভাষা থেকে শুরু করুন, তার মানে তারা সংস্কৃতি মানতে চায় না। তারা এই যে সম অধিকার সেটা কিন্তু মানতে চায় না। যেহেতু মানতে চায় না, সেহেতু একটা দ্বন্দ্ব ঘটে গেছে, এবং এটা জাতিগত দ্বন্দ্ব, এটা রাষ্ট্রগত দ্বন্দ্বতে দাঁড়িয়েছে। এখন জাতিগত দ্বন্দ্ব রাষ্ট্রগত দ্বন্দ্বের সাথে যদি আপনি জুলাইয়ের দ্বন্দ্বকে মিলাতে চান, তাহলে তো এটাই হলো বড় ষড়যন্ত্র। তখন বোঝা যায় যে জুলাইতে যে ঘটনাগুলো ঘটেছে এটা সম্পূর্ণ। আপনি একটা জিনিস বলেন যে মানে এই যে মানুষ যখন স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনের নামে, এটাকে কিন্তু সব সময় ধরেন অমুক দেশ টাকা দিয়েছে, তমুক দেশ ষড়যন্ত্র করেছে, এরকম করে কেন বলতে চাই? অত দূর যান কেন? এই যে আমরা এখন একটু অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা কেউ কেউ বলা হয়তো দিল্লি থেকে টাকা পাচ্ছি আমি, এবং এরকম আমাদের কেউ কেউ বলাই হচ্ছে। অর্থাৎ টাকা পয়সা ছাড়া আর কেউ যেন কথা বলবে না, কেউ যেন কোনো কিছুতে যাবে না। এটা তো আমাদের একটা সাধারণ ধারণা হচ্ছে। ধরেন ভারতীয় যে ইতিহাস বই, গণমাধ্যম, অন্যান্য গণমাধ্যম, এরাও কিন্তু আপনার মুক্তিযুদ্ধ লিখছেন না আন্তর্জাতিক মিডিয়া বা আন্তর্জাতিক বইপত্রে, এরা কিন্তু লিখছে ভারত পাকিস্তান যুদ্ধ। এইটা একটা ব্যাপারটা আপনাকে বলি, ভারতীয় পত্রিকায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্রিকাতে আমাদের শামসুর রহমান থেকে শুরু করে যে কারো নাম বিকৃতভাবে লেখা হয়, এবং এটা যদি কার্য প্র্যাকটিস হয়ে থাকে, এটাই কিন্তু মান নয়। এবং আপনি বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত 16 ডিসেম্বর 1971 থেকে। মনে রাখতে হবে 15ই আগস্ট 1975 ঘটেছিল এই দেশে, এবং সেই 15ই আগস্ট 1975 ঘটার পরে কয়েকটি রাষ্ট্র এই দেশটিকে স্বীকৃতি দিয়েছিল। কাজে আপনাকে বুঝতে হবে এটা একটা আন্তর্জাতিক এবং দেশীয় চক্রান্তও কিন্তু সবসময় ছিল। এবং কোন দেশগুলো 15ই আগস্ট 1975-এর পরে স্বীকৃতি দিয়েছিল একটু মিলিয়ে দেখবেন। যেই দেশগুলো এখন অনেক খুশি অন্তর্বর্তীকালীন সরকারের আচরণে, যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা সারাদিন শুনলাম দিল্লি না ঢাকা, আরো শুনলাম কি আজাদি না গোলামি, গোলামি না আজাদি, তারপরের লাইনটি এখন হয়েছে আজাদি না গোলামি, আমেরিকার পাচাটি। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা কোনো সংসদে কোনো আলোচনা শুনছি না। অর্থাৎ আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আহ্লাদের সম্পর্ক করব, পাকিস্তানের সাথে আহ্লাদের সম্পর্ক করব, কিন্তু ভারতের সাথে করব না। আমি একটু শেষ করি প্রসঙ্গটা। বিষয়টা হচ্ছে যে এই যে আপনার যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেটার সাথে আসলে এইগুলো মেশানোর দরকার নাই। একটা স্বৈরাচারকে হটানোর জন্য যে গণতান্ত্রিক আন্দোলন, স্ফূর্ত আন্দোলন ছিল, অবশ্যই স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, সেটা গণতান্ত্রিক আন্দোলন। এটা তো শুধু ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে ষড়যন্ত্র কেন হবে? মঞ্জু ভাই করবে? মঞ্জু ভাই মানে কিছু যুক্ত করতে চান কিনা? বিশেষ করে এই যে আমাদের মুক্তিযুদ্ধকে যেমন ভারত পাকিস্তান যুদ্ধ বলতে চায় আন্তর্জাতিক মিডিয়া, ভারতীয় মিডিয়া, আবার পাকিস্তান একই রকম বলে এটা ভারত পাকিস্তান যুদ্ধ বলতে চায়, তারাও মানে ভারত পাকিস্তান, কিন্তু আমরা তো একটা যুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ। আবার এখানে আমরা জুলাই একটা আন্দোলন করেছি, কিন্তু এগুলো কি ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে বলা যাবে? এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যারা পরাজিত পক্ষ থাকে তারা সবসময় এটাকে একটা ষড়যন্ত্র দিয়ে বোঝাতে চায় নিজের দোষ ঢাকার জন্য, ঠিক আছে? তো সেই জন্য আপনি দেখবেন 71-এর পরাজিত যে অংশটা আছে, যারা এখানে বাংলাদেশে তাদের ধরেন রাজাকার আলবদর, যারা আমরা রাজাকার আলবদর বলতে কিন্তু কোনো একটা নির্দিষ্ট দলকে বোঝায় না। রাজাকার আলবদরের একটা তালিকা হয়েছিল, আওয়ামী লীগ আমলেই একটা তালিকা করেছিল, সেখানে দেখা গেছে যে রাজাকারের সংখ্যা আওয়ামী লীগেই বেশি, 10,000-এর মতো, ঠিক আছে? পরে তারা এই তালিকা নিয়ে খুব বিব্রতকর অবস্থায় পড়েছে। কথা হচ্ছে এই রাজাকারেরা, এই পরাজিত শক্তিরা, তারা কিন্তু সবসময় বোঝানোর চেষ্টা করে যে এটা ভারতের একটা ষড়যন্ত্রে আমাদের মুক্তিযুদ্ধটা হয়েছে। যদি এই বয়ানটা সাস্টেইন করতো, তাহলে এতদিনে তো বাংলাদেশের এখনো দেখবেন আপনার প্রত্যেকটা বিষয়ে কেন আমাদের মুক্তিযুদ্ধকে আমরা প্রাসঙ্গিক, ওইটা দেখবেন যে ভারতীয় ষড়যন্ত্র বলছে, আর আমাদের জুলাই আন্দোলনকে আমেরিকান ষড়যন্ত্র। এই তো আমি সেটাই বলছি, এই যে ধারাটা এইভাবে চলছে, পরাজিতরা সবসময় কোনো না কোনো ব্যাখ্যা দিবে। আপনি 71-এর পরাজিত শক্তির সাথে জুলাইয়ের পরাজিত শক্তির একটা মিল পাবেন, খুবই সুন্দর একটা মিল পাবেন। মিলটা কি দেখেন, আপনি দেখবেন যে পরাজয় স্বীকার না করার একটা মিল আছে,
ঠিক আছে, তারপর দেখবেন মূল শক্তি চলে যায়, দালালরা রয়ে যায়। ৭১-এও মূল যারা পাকিস্তানি শক্তি তারা চলে গেছে, কিছু দালাল রয়ে গেছে। এরাই কিন্তু এখন পর্যন্ত এই যে ৫৫ বছর নানাভাবে বিভিন্ন দলে ঢুকেছে, কেউ কেউ বিএনপির মন্ত্রী হয়েছে, কেউ আওয়ামী লীগের মন্ত্রী হয়েছে, বেআই হয়েছে আওয়ামী লীগের, ঠিক আছে। তারপরে দলের মধ্যে ঢুকে নানাভাবে দলবাজি করেছে, আবার বিভিন্ন জামাতের মধ্যে রয়ে গেছে, দলও রয়ে গেছে। এবং দল রয়ে গেছে কিভাবে? এই দলগুলোর সাথে আবার সবাই নির্বাচনী আঁতাত, নির্বাচনী জোট, ক্ষমতায় যাওয়ার জন্য সিঁড়ি সবই করেছে। কেউ তো নিষিদ্ধ করে নাই। আপনাকে অনেকে বলে যে আওয়ামী লীগ নাকি জামাতকে নিষিদ্ধ করেছে। জামাতকে কিন্তু ৭২ সালে আপনি জানেন, ইতিহাসে তো এগুলো আমরা তো বানাই বলছি না, জামাতকে নিষিদ্ধ করা হয়েছে ধর্মভিত্তিক দল হিসাবে। ৭১ সালের মানে সম্পৃক্ত দল হিসেবে কাউকে নিষিদ্ধ করা হয় না, ইভেন নট মুসলিম লীগ, ঠিক আছে। এবারও জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী দল হিসেবে না, সেটা হচ্ছে সন্ত্রাসবাদী আইনের কি একটা দিয়ে করা হয়েছে। তাহলে আপনি দেখেন, কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধের পর কারা ক্ষমতায় ছিল এবং লম্বা সময় ধরে কারা, সবাই তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। সুতরাং এই রাজনীতিগুলো বারবার বলে, এই যে ষড়যন্ত্র তত্ত্ব বলতে যেগুলো বোঝায়, এখন এই যে জুলাইতে আপনি দেখেন, জুলাইতে ষড়যন্ত্র কে করেছে? আমি তো মনে করি জুলাইতে যদি কেউ ষড়যন্ত্র করে থাকে তাহলে সেটা শেখ হাসিনা করেছে, আওয়ামী লীগ করেছে। আপনি দেখেন, এটা ষড়যন্ত্র না যে কোটার বিষয়টা সেটেল হয়ে গেছে। কোটায় যে মামলাটা হয়েছে, সেই মামলাটা তো সরকারের বিরুদ্ধে মামলা, তাহলে সরকার তো এটার বিপক্ষে থাকার কথা, সরকার এটার পক্ষে কেন? তাই আপনি এটাকে হাস্যকর ব্যাপার না? সরকার যেখানে কোটা বাতিল করে দিয়েছে, মামলাটা হয়েছে সরকারের নির্দেশের বিরুদ্ধে, সেখানে সরকার এটার পক্ষ নিচ্ছে, সরকার এটা নিয়ে মানে তালবাহানা করছে। এবং এরপরে প্রত্যেকটা ঘটনা, মঞ্জু ভাই, আমরা একদম আমি আপনাকে বলি, সেটা হচ্ছে এই ধরনের ষড়যন্ত্র তত্ত্ব বলে মনে মনে শান্তি পাওয়া যাবে, ষড়যন্ত্র তত্ত্বের কথা বলে নিজের প্রশান্তি লাভ করা যাবে, কিন্তু সত্যটা স্বীকার করে নেওয়া ভালো। প্রত্যেকটা জায়গায় জনগণের বিজয় হয়েছে, জনগণ যখন রাজপথে নেমেছে, জনগণ যখন যৌক্তিক আন্দোলন হয়েছে, তারই আমরা হচ্ছে একটু মাহবুবের কাছে যাব এবং এখানে শেষ করব। আমার যেটা মনে হয় কি, যে মূল জায়গাটিকে পাশ কাটানোর জন্য এই সমস্ত ষড়যন্ত্র তত্ত্ব হাজির করা হয়। জবরদস্তি যে শাসন চলেছিল সেইটাকে বাদ দিয়ে আরো বেটার রাজনীতি আনতে হবে। সেই বেটার রাজনীতি আনার জায়গাতে বাদ দিয়ে ওই যে 2 কোটি টাকা দিয়ে যান, মাসে 10 লাখ টাকা দিয়ে যান, এই যখন প্রবণতা থাকে তখন ষড়যন্ত্র তত্ত্ব খুঁজতে হয়। ষড়যন্ত্রে কোটি কোটি মানুষ রাস্তায় নামে নাই, মানুষ নেমেছিল ভোট দেবার জন্য, মানুষ নেমেছিল গুলির বিরুদ্ধে, এবং সেইটার যাতে একটা জন আকাঙ্ক্ষা যে গণতন্ত্র এবং জবাবদিহি শাসন হয়, সেই জায়গাটাতে আমরা পৌঁছতে পারছি কিনা সেই প্রশ্নটা করা দরকার। এই সমস্ত ষড়যন্ত্র দিয়ে কখনোই মুক্তিযুদ্ধের কথা যখন আপনারা বলেন, আপনারা ভুলে যান কেন 15ই আগস্ট 1975 বা নভেম্বরের 4 তারিখ এই জেলখানায় যে হত্যাগুলো, এগুলো কি অমানবিক নয়? এগুলো কিন্তু জাম্প করা হয়, জাম্প করে বলা হয় যে রক্ষী বাহিনী, 72-75-এর দুঃশাসন, এই সব কিছুই আসলে বানানো ওই ষড়যন্ত্র তত্ত্ব। কারণ পাকিস্তান ভাঙলো কেন? পাকিস্তান ভেঙেছে এই ধর্মভিত্তিক রাষ্ট্র প্রয়োজন নাই দেখে ভেঙেছে। একটা ধর্ম নিরপেক্ষ দেশ হয়েছে বাংলাদেশ, যেটা হিন্দুত্ববাদী ভারতও নয়, মুসলিম পাকিস্তানও নয়। এই ধর্ম নিরপেক্ষতার জায়গাটাতে যদি আমরা থাকতে পারতাম এবং সব মানুষের সম্মান এবং মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারতাম, আমাদের ষড়যন্ত্র তত্ত্ব খুঁজতে হতো না। পারলাম না কেন? পারলাম না, আমরা খুঁজি যে আমাদেরই ব্যর্থতা। আমরা কেউ পাকিস্তানের দিকে দৌড়াই, কেউ ভারতের দিকে দৌড়াই, মানে ধরেন কেউ আমেরিকার দিকে দৌড়াই। রাষ্ট্র স্বাধীন করেছি ঠিকই, কিন্তু রাষ্ট্রের নাগরিক হয়ে উঠতে পারিনি, বা ধরেন কল্যাণকর রাষ্ট্রের চিন্তা আমাদের যত রাজনৈতিক নেতা কর্মী আছেন, মানে তারা সরকারে যান, বিরোধী দলে থাকেন, যারাই থাকেন, সবাই আসলে কল্যাণের চিন্তাটা শেষ পর্যন্ত করতে পারছেন না কেন জানি। জনতা আর থাকছে না, ক্ষমতাই হয়ে উঠছে। সেই কারণে শেষ করার আগে আমি কাজী নজরুল ইসলাম থেকে শুধু 2টো লাইন বলতে চাই। শোনো মর্তের জীব, অন্যের যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব। এই কথাটা আমরা যদি মনে রাখি তাহলে রাষ্ট্র আরো সুন্দর হয়ে উঠবে। আমাদের সাথেই ছিলেন সবাই, জন্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ। আমরা আগামীকাল একই সময় আবার উপস্থিত হব। দেখতে থাকুন পুষ্টি নিবেদিত চলমান।